হাই গাইস, আমাদের বাস রেডি। এটা আমার ভাই, এটা সেকেন্ড ভাই, আর এই যে আমার থার্ড ভাই। ক্যামেরাতেও একটু লজ্জা পাই। এই যে আমাদের বাস সারথি। আমরা বেরিয়ে যাচ্ছি দীঘা। আজকে আমাদের 11:45-এ ধর্মতলা থেকে ভোর 4টে সাড়ে 4টের মধ্যে দীঘা পৌঁছে যাবো আমরা। তারপর সূর্য ওঠাটা দেখবো। 9টা নাগাদ চেক ইন করে নেবো। আমাদের হোটেল বুক করা আছে। এই যে 350 টাকা সিট। একটু পিছনে গেলেই 350, সামনে দিকে যত যাবে তত 400। 2x2 এসি, ফুল এসি। একটা জলের বোতল দেবে বলছে, জানি না দেবে কিনা। মেন রোড থেকে ঢুকে গেলাম বাঁদিকে সি বিচ দেখতে। জানি না কি সি বিচ দেখতে পাবো এখন, মেঘলা ওয়েদার নাকি এনারা বলছেন টোটোওয়ালারা, যে ভালো দেখতে পাওয়া যাবে না এখন। তবুও আমাদের যে জন্য আসা সেটাই তো দেখতে হবে। দেখুন হোটেল কত। কোনো চাপ নেবেন না, যারা যে আসবেন সকালবেলায় তো স্পেশালি বিনা হোটেল বুক করে চলে আসতে পারবেন। যদি আপনাদের বাজেট ভালো থাকে তাহলে বুক করে আসবেন ভালো করে, না হলে লস। এই যে এই যতগুলো হোটেল দেখতে পাচ্ছেন এগুলি সব সিপিসি, বাকি কিন্তু কোনোটাই সিপিসি নয়, নামে একটু ভেতর দিকে গেলে টাকা কমবে, একটু সমুদ্রের কাছাকাছি এলে টাকা বাড়বে। আরে যাওয়া যাবে বলছি, চো। ঠান্ডা ভালো আছে, এখানে নামবে। এর কি করে যাবি তুই এদিকটাতে? তুই চরে বাবা, ওখানে দেখ গলিগুলা। আমি তখনই তোকে বললাম সাউন্ড পাচ্ছ। হ্যাঁ, সমুদ্র ডাকছে রে সুমন। সমুদ্র কুলকিতে তাই কেবল দেখে না, কিছু শব্দই পাইনি। সমুদ্র এখন কাছে নাকি, ওই লাইটটা আছে তারপরে সমুদ্র হবে। এত জানি লাইটের পরে, ওটা লাইটটা মনে মেন রোড দেখে যায়। কাকা সমুদ্রটা কোন দিকে দেখতে পাবো গো? কাকা, ও কাকা, সমুদ্রটা কোন দিকে দেখতে পাবো? ওইদিকে চ। দেখ আমরা এগিয়ে যাচ্ছিলাম ভুল করে। ওই যে ফাঁকা আছে ওখানটায়। থ্যাংক ইউ কাকা। হ্যাঁ, এখানে দিয়েও যাওয়া যাবে। ঠিক আছে দাদা। পেছন দিয়ে কোনটা? পেছন দিয়ে কোনটা গো? পেছন দিয়ে চল দিতে। চ, ওই তো রাস্তা রয়েছে। হ্যাঁ, সুমন যে কি করে কে জানে বাবা। এত ভয় পেলে হবে? রেলে কাজ করো। কাদা আছে রে, কাদা আছে রে, কাদা আছে রে। কাদাতেই পা দিলে মনে হলো জুতো। ওই তো সব বসে রয়েছে ওই দেখ। কি এটা ঢেউয়ের আওয়াজ হলো? ভাই কি বলিস ভাই, এত জোরে ঢেউয়ের আওয়াজ? হ্যাঁ রে, সালা মলা ঠিক ধরেছে রে। হ্যাঁ, এইরকম আওয়াজ বলবে আমাদের হোটেল থেকে। এত জোরে শব্দ, মাথা খারাপ করা আওয়াজ। এখন তো জোয়ারের সময় ভয় না। বেশি সামনে যাওয়া না যাওয়াই ভালো, কারণ আমাদের অজানা এখানটা কীরকম কী। হঠাৎ করে জল বেড়ে গেলে রিস্কের ব্যাপার আছে। আমিও প্রথমবারই আসছি দীঘাতে, আমারও কোনো আইডিয়া নেই। তাও একটুখানি কাছে নিয়ে গেলাম আপনাদের সাউন্ডটা দেখানোর জন্য। ওখানে যদি অনেক লোক আসছে, ওনারা হয়তো এক্সপার্ট হতে পারে, আমি নই। হঠাৎ করে জল বেড়ে যাওয়ার ভয় পাচ্ছি, আর একটু কাছে যেতে মন যাচ্ছে, যাই রিস্ক নিই। কারণ অনেক ভিডিও ইউটিউবে দেখেছি তো, হঠাৎ করে জল বেড়ে যায় তো, সেজন্যই আর কি ভয় লাগে আর কি। অনেকে দীঘা মুখ থেকে শুনেছি যে দীঘা নাকি খুব নোংরা জায়গা, বাট আমার তো এখনো পর্যন্ত কিছু নোংরা জিনিস আমি দেখতে পাইনি, সবই ভালো লেগেছে। তো আমি একদম কাছে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পর্যন্ত জল আসছে। তার কাছে ঢেউ আসছে।
ভয় লাগছে, এখানে সত্যিকারই ভয় লাগছে। আপনারা দেখবেন ঢেউটা কীভাবে সৃষ্টি হচ্ছে, মানে ওখান থেকে মনে হচ্ছিল যে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। জলটা একটুখানি আগালো, কিন্তু আমি কিন্তু চললাম। সত্যিকারে আমার এখানে ভয় লাগছে না, আমি কিন্তু এখানে আসতে পারবো না, বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ভাসিয়ে নিয়ে গেলে এখন রাত্রেবেলা কেউ বাঁচাবার নেই আমাকে। তা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন কেউ এই চেষ্টাটা করবেন না। যেখানে সিকিউর জায়গা সবাই নামছে বা সিকিউরিটি আছে সেখানে নামবেন, আমাদের মতো এরকম এসে বসে যাবেন না। আমি এগিয়ে গেলাম, ভয় লাগছে আমার। কোনো সুমনদা আছেন আমাদের, ওনার কোনো রিস্ক নেই, তার কারণ হচ্ছে সুমনদা যদি মরে যায় ওর ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাবে সব। নিউ দীঘা, এটাই সকালের ভিউ। সূর্য ওঠা দেখতে পাচ্ছি না আমরা ঠিক করে, কারণ কি মেঘলা ওয়েদার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ঠিক একদম সাইডে আমরা দাঁড়িয়ে আছি। এখন আর এতটা ভয় লাগছে না, সকালবেলায় খুব ভয় লাগছিল ভোরবেলাতে। কত জওয়ান লোক, দেখতে পাচ্ছেন ভিড়, সকাল থেকে সব সমুদ্র দেখতে আসার উপচে পড়া ভিড়। এটা আমরা একটু সাইডে আছি, ঠিক মেন জায়গাটা যেটা গেট সেখানে অনেক বেশি ভিড়। এই দিকটা খালি, কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন সূর্য ওঠা দেখতে পাওয়া যাচ্ছে না, তার কারণ ওয়েদার খারাপ আছে। এখন চাঁদ দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম লোকাল লোক, বলছেন মেঘলা আছে তো ভালো করে দেখা যাবে না, সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ভিড়টা, এই ভিড়টা হচ্ছে সূর্যোদয়ের ঠিক আগের ভিড়টা। এই যে দেখছেন সব ঘুম থেকে উঠে বাস থেকে এসে সব সমুদ্রের পাড়ে এসে ভিউটাকে এনজয় করতে এসেছে। এটাই মেন জিনিস সমুদ্রের। আমরা যখন সকালে এসেছিলাম জল কতখানি আগে ছিল, ধীরে ধীরে করে সব ঘাটা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি অমরাবতী পার্ক। অমরাবতী পার্কে 10 টাকা করে টিকিট, আর এই যে রোপওয়ে দেখতে পাচ্ছেন খালি যাচ্ছে। রোপওয়ে মানে 80 টাকা করে টিকিট, রোপওয়ে কেউ যাচ্ছে না, খালি যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খালি চলে যাচ্ছে পুকুর পাড়টা করে। ওই যে দুটি আসছে, দুটি খালিই আসছে কিন্তু ভর্তি আসছে না। অনেকটা রে, ভালোই আছে। আর এই যে কালো যত ড্রেনের জলের পুকুর, যত হোটেলের থেকে কানেকশন করা আছে। আর এইখানে যে এই যে আমরা যেখান থেকে সৃষ্টি আর কি, শিম্পাঞ্জি, গরিলা, এটি এরই পূর্বপুরুষ। এই যে সুমন রায় এবং সব্যসাচীর, এই যে এটা গাড়িটাও দেখতে পাচ্ছেন ম্যাচ খাচ্ছে। আর পার্কটা ঠিক এরকম, কতগুলো ঝাউ গাছ, নারকেল গাছ, ডাব গাছ। আমরা কিন্তু এখনও সে ভোর 4টে থেকে উঠে চারিদিকে ঘোরাঘুরি করছি, কারণ কি আমাদের হোটেলের টাইমিং হচ্ছে 10টার সময়, আমাদেরকে ঢুকতে দেবে না। তো আমরা অমরাবতী পার্ক থেকে ঘুরে চলে এসে আমরা চৈতন্য মহাপ্রভুর মন্দিরে চলে এসেছিলাম, যেটা উদয়পুর যাওয়ার রাস্তাতেই পড়বে বাঁ দিকে। তো এটা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। মন্দিরটা ছোট এবং খুবই ভালো। তো আপনারা যারা দীঘা ঘুরতে আসছেন তারা এই জায়গাটা একবার আসতে পারেন। এটা আপনার পড়বে নিউ দীঘা থেকে উদয়পুর রাস্তাতে, কাজু বাগান পেরিয়ে ঠিক একটুখানি এগিয়ে বাঁ দিকে পড়বে। তো এই মন্দিরে পুজো দেওয়ার বন্দোবস্তও আছে, সকাল দিকে এলে খুব ভালো। এবং খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া দাওয়ারও একটা পোস্টার আমরা দেখেছি এখানে, তো এটাও পাওয়া যাবে আশা করি। সেটা একবার কোয়ারি করতে হবে আপনাদেরকে। মন্দিরে খুব একটা ভিড় সেরকম কিছু দেখতে পেলাম না। একজন পূজারী আছেন যিনি পুজো করছেন, কিন্তু কাজগুলো, এই মন্দিরের যে কাজগুলো আছে দেখার মতো কাজ। তো আপনারা অবশ্যই এই জায়গাটা একবার দেখে নেবেন দীঘা ঘুরতে এলে। তো আমরা চন্দনেশ্বর মন্দিরে চলে এলাম, চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পরে ঠিক। এটাও ঠিক উদয়পুর যাওয়ার রাস্তার মধ্যেই পড়বে, এবং এই মন্দিরটা উড়িষ্যার মধ্যে পড়ে। তো এটা দীঘা থেকে ঠিক 6 কিলোমিটার দূর, উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো যারা দীঘা ঘুরতে আসছো তারা অবশ্যই এই মন্দিরটা একবার ভিজিট করবে।
তো আমরা মন্দির ঘুরে সিধা চলে গিয়েছিলাম রেড ক্র্যাবস তালসারিতে। রেড ক্র্যাবস একটা ফেমাস জিনিস, যেটা ইউনিকও জিনিস, যেটা এখানে পাওয়া যায় একমাত্র। এখানে লাল কালারের কাঁকড়া পাওয়া যায়, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন। এরপর এটা জাস্ট উড়িষ্যার মধ্যে পড়ে এই জায়গাটা। আর এটা নিউ দীঘা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। এবং এটা এলে আপনারা 100 টাকা করে নৌকা ভাড়া নিতে হয় এখানে পার হেড। তো ওপারে নিয়ে যায়, ওপারে গিয়ে একটা জায়গা, খালি জায়গা, মানে যেটা অ্যাকচুয়ালি জোয়ারের সময় ঢাকা পড়ে যায় সমুদ্রে, তো সেই জায়গায় নামিয়ে দেয় এবং সেখানে আপনারা হাজার হাজার লাখ লাখ রেড ক্র্যাবস দেখতে পাবেন। তো সেই জায়গাটায় আমরা গিয়েছিলাম এবং খুবই ভালো জায়গা এবং এনজয়েবল জায়গা। এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন দীঘা। আমরা যে জায়গাগুলো ঘুরেছি তাদের মধ্যে এটা টপ 2 বা 3-র মধ্যে চলে আসবে এই জায়গাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিধা চলে গেলাম নৌকায় করে চেপে। তো এখানে তালসারি ও সমুদ্রের যে এখানে এসে মিশেছে তালসারি নদী উড়িষ্যা উপকূলবর্তী হয়ে এসে, তো এই জায়গাটাও দেখাবে এখানে নৌকার উপর থেকে। এবং তারপরে 20 মিনিটের মতো আপনাদেরকে বিচে ছেড়ে দেবে এবং সেই বিচে আপনারা 20 মিনিট ঘুরতে পারবেন এবং রেড ক্র্যাবস দেখতে পারবেন। এবং তারপর আবার ওখানে যে নৌকাগুলো অ্যাভেলেবেল হয়ে আছে, মানে এটার মানে এই নয় যে আপনি যে নৌকাতে এসেছেন সেই নৌকাতেই ফিরতে হবে, এর মানে এই নয়। আপনি যে কোনো নৌকাতে এখানে চলে আসতে পারবেন ফেরার টাইমে। তো আপনারা একটু হাতে টাইম রেখে আসবেন, টোটোওয়ালাদেরকে একটু বলে আসবেন। আমাদের যেমন টাইমটা একটু টাইট হয়ে গেছিলো শিডিউলটা, কারণ টোটোওয়ালা বারবার ফোন করছিল আমাদেরকে এখানে পৌঁছাতে। তো এই জায়গাটা একটুখানি টাইম লাগে, প্রায় 1 ঘন্টা লাগবে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে। তো আপনারা অবশ্যই যদি কেউ দীঘা আসেন এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মারবো না, মারো না, মারো না, ধরে নিয়ে যাবি না, কামড়ে দিবে না। এটা ফিরে এগুলো ফিরে